এবার একটা স্কুল দেখাবো, প্রচুর স্কুল তো দেখাই, সেই স্কুল ভাঙা চোরা সমস্ত কিছু দেখাই। শিক্ষকের তুলনায় ছাত্র বেশি, ছাত্রের তুলনায় শিক্ষক কম, সব দেখাই। একটা স্কুল দেখাবো শিক্ষকের যেন বাপের সম্পত্তি। মানে একটু বলি, এটা হচ্ছে ঝিকরার একটা স্কুল। সেই স্কুলে শিক্ষক দুজন, একজন শিক্ষক একজন শিক্ষিকা, দুজনেই অসুস্থ। আর শিক্ষিকার বৌমা আর ছেলে স্কুল চালাচ্ছে। বাপের সম্পত্তি তো হতেই পারে, কারণ অসুস্থ, কতদিন অসুস্থ, মাইনে যদি না পান, বৌমা আছে, ছেলে আছে, তারা চালাবে। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কতদিন ধরে এরকম চলছে? কি করে পারছেন ছেলে বৌমাকে দিয়ে স্কুল করাতে? আমরা এই স্কুল চলছে দীর্ঘদিন ধরে। লকডাউনের পর অর্থাৎ 2021-এর পর থেকে তিনি নিয়ম মতো স্কুলে আসেন না, যদিও তার ছেলে এবং বৌমা জানাচ্ছেন যে মা মাঝে মধ্যেই আসেন। তবে স্কুলের যারা অভিভাবক, যারা স্কুলে পড়তে আসেন, যারা ছাত্রছাত্রী, তারা জানাচ্ছেন যে দিদিমণি আসেন না, দিদিমণির ছেলে আসে, বৌমা আসেন, তারাই ক্লাস নেন, তারাই পরীক্ষা নিয়েছেন, তারাই এই বছরের মার্কশিট তাদের হাতে তুলে দিচ্ছেন। আমরা যখন গিয়েছি প্রশ্ন করেছি, তার ছেলে অপকট স্বীকারোক্তি দিচ্ছেন যে মায়ের শরীর খারাপ, তাই মা আসতে পারেনি এবং সেই কারণেই তিনি এবং তার স্ত্রী বলি না যে প্রতিদিন 12টা থেকে একটা আজব খবর দেখাই, এরকম ঘটনা কোনোদিন দেখেননি সেই রকম খবর দেখাই। দেখুন অভিভাবক পড়ুয়ারা কি বলছেন, দেখুন, তারাই তো সাক্ষী। রেজাল্ট পেয়েছো? হ্যাঁ। তোমাদের দিদিমণি আসে? হ্যাঁ, দিদিমণি আসে না, দিদিমণি বৌমা আসে। বৌমা আসে? হ্যাঁ, কতদিন ধরে আসছে? অনেক দিন ধরে আসছে, যেই থেকে লকডাউন থেকে স্কুল খুলেছে সেই থেকে আসছে। তোমাদের সব ক্লাস ঠিকঠাক হয়? না, কতজন মাস্টার আছে? দুজন, কে কে? ওই দিদিমণি বৌমা আর ওনার ছেলে। স্কুলের মিড ডে মিল, বাথরুম, এগুলো সব জল আছে? না, অলরেডি মেডিক্লেম রিপোর্ট ছাড়া 1 বছর ছুটি নিয়েছে, মাইনে বাড়ি বসেই তুলে নিয়েছে। তখন কেউ আসতো না, শুধুমাত্র বিশ্বজিৎ মাস্টার আসতো। সমস্ত ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছে, কোনো সুরাও হয়নি। কি নাম আপনার? গোপাল সর্দার। মাস্টার মশাইরা প্রায় সময় ঠিকঠাক সময়ে আসেন না। স্কুলের বাহ্যিক পরিবেশ এবং পড়াশোনা থেকে খুব বেহাল পরিস্থিতি হয়ে রয়েছে। এখন হার্ডলি 25 থেকে 30 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদেরও ঠিকমতো পড়াশোনা হয় না। প্রায় 11টা 15-20তে ওই স্কুল প্রায় শুরু হতো এবং রান্নাবান্না হয়ে গেলে পড়াশোনা তাদের শেষ। মানে স্কুলটাকে কিরকম বাপের সম্পত্তি ভেবে ফেলেছেন দেখেছেন? পড়ুয়ারা বলছে, ছোট ছোট বাচ্চারা, তারা পর্যন্ত বলছে বৌমা এসে স্কুল করায়, ছেলে বৌমা মিলে স্কুল করাচ্ছে। আর যারা ডিআই এসআই, তারা কি বসে বসে আঙুল চুষছেন? তারা কি করছেন দেখুন। ছেলে বৌমা কি বলছে, ছেলে তো একেবারে বেপাক হয়ে গেছে, বেবাক হয়ে গেছে। দেখুন, মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আমার সঙ্গে আসছিল। আমি আজকে জাস্ট রেজাল্ট দেওয়ার জন্য শুধু মার্কশিটগুলো আমি ডিস্ট্রিবিউট করতে এসেছি। আমি আসি না, আমি আজকের এসেছি এবং পরীক্ষার সময় একদিন এসেছিলাম। আপনার মিসেসও দেখলাম স্কুলের বই খাতা নিয়ে করছেন, ক্লাস নেন বলছেন, নাকি পারেন, এবং তিনি বলছেন আপনি ডেকে নিয়ে এসছেন। আমি আপনি কি স্কুলের টিচার? না না, আমি স্কুল টিচার না, তাহলে কে? আমার শাশুড়ি মা টিচার। আপনি কি ক্লাস নেন? হ্যাঁ, আমার শাশুড়ি মা আসতে পারতো না, ওই এসআই বলেছিল, ও আমাকে বলেছিল, বলে তোমাকে বলে দিলাম, তুমি তাহলে যাও। কে আপনাকে আসতে বলেছিল? আমার পর বিশ্বজিৎ মাস্টার একটা স্যার ছিল, উনি বলে গেছিলো যে তুমি ক্লাস নাও, আমি কদিন পরে আমি জয়েন করবো। তারপর ওনার শরীর খারাপ হয়েছে, সেই আমি একাই পড়ে গেছি। অর্পণ, এটা কি হচ্ছে? বৌমা তো নিজে বলছে ছেলের নির্দেশেই তিনি পড়ান। এইভাবে দেখছে শিক্ষা দপ্তর, দেখছে প্রাথমিক শিক্ষা সংসদ, দেখছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আমরা এই বিষয়ে অভিভাবক, এলাকার যিনি সদস্য রয়েছেন, একাধিক দপ্তরে তারা চিঠি করেছেন এবং চিঠি করে তারা কোনো সদুত্তর পাননি। স্কুলের অবস্থা তুমি দেখলেই বুঝতে পারবে যে পুরো বাংলো হয়ে গেছে, সেখানে শ্যাওলা শুকিয়ে গিয়েছে। স্কুলের অবস্থা খুব খারাপ, মানে অস্বাস্থ্যকর পরিবেশ। তার মধ্যেই ছেলেরা পঠন পাঠন করেন এবং স্কুল চালাচ্ছেন
স্কুলের যে শিক্ষিকা তার ছেলে এবং বৌমা তারা যেমন অপকট তারা জানাচ্ছেন যে তারা এসে স্কুল চালাচ্ছেন। আমরা স্কুল পরিদর্শকের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন পাশের স্কুল থেকে এক মাস্টারমশাই পাঠানো হবে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন, তিনি জানেন, কিন্তু তিনি এটা জানেন না যে স্কুলের যিনি শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে যান না। মানে পোড়ো বাড়ি স্কুল হয়ে গেছে, ভুতুরে বাড়ি স্কুল ভুতুরে বাড়ি হয়ে গেছে, পোড়ো বাড়ি স্কুলটা পোড়ো বাড়ি হয়ে গেছে, এরকম দেখেছি। কিন্তু এসআই সাহেব দেখেছেন কোথাও যে শিক্ষকের বৌমা আর ছেলে পড়াচ্ছে? কি ব্যবস্থা নেবেন? তাড়াতাড়ি নিন, না হলে আপনাকে কাঠগড়ায় তুলবো। দিদিমণি ম্যাডাম আছেন আর কি, উনি দীর্ঘদিন ধরে খুব অসুস্থ, তবে উনি আসছেন। পাশের স্কুল থেকে একজন শিক্ষককে অস্থায়ীভাবে পোস্টিং করেছি, তিনিও আসছেন। দক্ষিণ 24 পরগনা থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে, উনি জয়েন করেননি, হয়তো নতুন প্যানেল থেকে আবার টিচার দেওয়া হবে। আর অঙ্গনওয়াড়ি কেন্দ্র তো দেখাই, কিন্তু এটা কোনো পঞ্চায়েত নয়, একেবারে চাপদানি পুরসভার একটি ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কি নোংরা দেখুন। সেই নোংরার মধ্যে গরিব মানুষের পুষ্টির রান্না হচ্ছে। এটা পুষ্টির রান্না, একটা গরিব মানুষের ছেলেমেয়েরা খায় পুষ্টির রান্না, খেতে আসে। সরকার চায় পড়তে আসুক ছেলেমেয়েরা, তারা সেই কারণে মিড ডে মিল দিয়েছে। কিন্তু সরকারের কাজ এই স্থানীয় প্রশাসন ঠিকমতো করতে দেয় না। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র একেবারে পুরসভার মধ্যে, তারপরেও এই অবস্থা। একদমই তাই অয়নদা, দেখো চাপদানি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ফেসুয়া বাগান, এই এলাকার দীর্ঘদিন ধরে এই অঙ্গনওয়াড়ি যে ক্লাস চলে, যেখানে বাচ্চাদের যেখানে পুষ্টির রান্না হয়, সেখানেই ছাদ পুরো ফাটা রীতিমতো। বর্ষাকালে তো অধিকাংশ দিনই সেখানে রান্না করা হয় না, পাশাপাশি যেটুকু গরমকালে বা শীতকালে রান্না হলেও পাখিতে নিয়ে চলে যায়। ফলে অঙ্গনওয়াড়ি যারা কর্মী যারা কাজ করেন তারা পড়ছে, মানে পাশাপাশি যে বাচ্চারা যারা শিশুরা একটু গরিব বাচ্চা, যারা একটু পুষ্টির জন্য যারা স্কুলে আসে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সেখানেও তারা কিন্তু নোংরায় পুষ্টি খাবার পাচ্ছে। যে পরিবেশ তৈরি হয়েছে তাতে কিন্তু একটা পুষ্টি দেওয়া কোনো শিশুরকে সম্ভব নয়। বারবার প্রশাসনকে জানানো হয়েছে। অভিভাবকরা কি বলছেন দেখি। ঝড় বৃষ্টিতে এলবেস্টার পড়ে গেছে, পানি পড়ে, আমরা তো রোজ বাচ্চাদের নিয়ে আসি, সমস্ত ভালো হলে তো ভালো হবে। বসে বসে ঝড় বৃষ্টিতে ভিজে রান্না করে কি করে যাবে। আর অঙ্গনওয়াড়ি কর্মী, ICDS কর্মী, তিনি কি বলছেন দেখুন, তাকে কিভাবে কাজটা করতে হয় দেখুন। ওপর থেকে বৃষ্টি পড়ে কাকড়া খুব পরেশান করে, জানলা চারদিকে জানলায় কাঁচ নেই, শীতকালেও খুব হাওয়া আসে, চুলাটা নেভে যায়। বৃষ্টির দিনে বৃষ্টি আসে, কাঁকড়া আছে একদম পরেশান করে রাখে, ডিমের মধ্যে এসে চোঁচ মেরে দেয়। রানা, এখন তো শীতকাল, বর্ষাকালে তুমিও কিছুক্ষণ আগে বললে বোধহয় যে ছাদ ভাঙা থাকলে রান্নাটাও লাটে ওঠে, বর্ষার জল পড়ে, এই সুরাহা কেউ করবে না? আশ্চর্য অয়নদা, দেখো সবচেয়ে বড় কথা এই যে পৌরসভার যে ওয়ার্ডের কাউন্সিলর, তার কিন্তু নৈতিক দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে যে সেখানে সে হয়তো ছাদটা না সারাতে পারলেও অন্তত একটা তিরপল, যেটা সরকারি তিরপল চুরি হয়ে যায়, সেই একটা কিন্তু তিরপল দিলেও কিন্তু সেই যে জল পড়া বা যে পাখির বিষটা ওইখান দিয়ে এসে পাখি এসে খাবার তুলে নিয়ে যায়, সেখানে কিছু সুরাহা হতো। কিন্তু কোনো হেলদোল নেই, সরকারের কাজ করে যাচ্ছে, নেতারা কিন্তু কোনো হেলদোল নেই, যে তাদের দায়িত্বটুকু নেই যে এইটুকু তারা কাজ করে দিক। কাউন্সিলর নৈতিকতা দেখাবেন কেন? কাউন্সিলর তো মাল তুলবেন। আমরা কিন্তু চাই পুরসভার আন্ডারে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেন আবার ঠিকঠাক হয়, গরিব মানুষের ছেলে মেয়েগুলো যেন খেতে পায়, না হলে ওই কাউন্সিলরকেই কাঠগড়ায় দাঁড় করাবো। এই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি। জানিয়ে থাকলে তারা লিখিত কিছু দেবে একটা আমাকে। এটা পৌরসভা কিন্তু দায়িত্ব নয়, আমরা কিন্তু দায়িত্ব না থাকাতেও আমরা এটা কিন্তু করে দিই আমরা এখনো। আর বসিরহাট পুরসভার এবার খবর দেখাবো। বসিরহাট পুরসভায় 28,000 মানুষ, সেই 28,000 মানুষ তারা কি করছেন জানেন? জল পাচ্ছেন না। তারা কি পাচ্ছেন? দুর্গন্ধযুক্ত খাবার জল পাচ্ছেন। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে।
অনুপম, কতদিন ধরে এই রকম খাবার জলের সমস্যা? কটা ওয়ার্ডে এই রকম সমস্যা? হ্যাঁ দেখো অয়নদা, বলে রাখি এই যে বসিরহাট পৌরসভায় যে জলের লাইন রয়েছে, এই জলের লাইন যে প্রতিটা বাড়িতে দেওয়া রয়েছে, সেই জলের লাইনে কিন্তু দীর্ঘ 3 থেকে 4 মাস ধরে কিন্তু পচা গন্ধ, দুর্গন্ধযুক্ত জল আসছে এবং ঘোলা জল আসছে। এবং এই বিষয়ে কিন্তু এই জল কিন্তু তো খাওয়া তো দূরে থাক, ব্যবহারের অযোগ্য জল। এবং এই যে জল এখানকার যেসব ওয়ার্ডগুলো এই সমস্যায়, সেসব ওয়ার্ডের যেসব কাউন্সিলররা আছে, সেসব কাউন্সিলরদেরকে কিন্তু এলাকার মানুষ কিন্তু একাধিকবার কিন্তু অভিযোগ করেছে এবং পৌরসভায় যে চেয়ারম্যান তার কাছেও কিন্তু একাধিকবার কিন্তু অভিযোগ করেছে, কিন্তু প্রতিবারই কিন্তু ঠিক করার আশ্বাসটাই পেয়েছে, কিন্তু ঠিক কিন্তু আজ পর্যন্ত কিন্তু ঠিক হয়নি। এবং মাস 3 আগে কিন্তু এই একই ঘটনা ঘিরে কিন্তু এলাকার মানুষ জলে স্নান করলে পর্যন্ত হাত পা চুলকোচ্ছে, আর ঠুঁটো জগন্নাথের মতন কাউন্সিলর, পুরসভার চেয়ারম্যান সবাই বসে আছেন, বসে বসে মাজাগি মারছেন, মজা দেখছেন। দেখুন স্থানীয় মানুষ কি বলছেন। জলে বিভৎস দুর্গন্ধ, ব্যবহারের তো উপযোগী নয়, খাওয়া তো দূরের কথা, আমরা জল কিনে খাচ্ছি। বহুবার বলা হয়েছে কাউন্সিলরকে বা এই সমস্ত জানানো হয়েছে, কোনো কাজেই আমরা সুরা হয়নি। জল খুললে একটা আস্তে আস্তে বিকট টাইপের একটা গন্ধ বেরোচ্ছে, জল তো খাওয়াই যাচ্ছে না, ব্যবহার করা যাচ্ছে না। অনুপম, ভোটটা তো নিয়েছেন 28,000 মানুষের কাছ থেকে, সেই ভোট নেওয়ার পরেও পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছেন না কেন? কি করছেন পুরসভার চেয়ারম্যান, কি করছেন কাউন্সিলর, কি বলছেন তারা? হ্যাঁ দেখো, এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে এই পৌরসভা কিন্তু এই যে জলের যে পানীয় জলে, সেই পানীয় জলের কিন্তু পরিষেবা দিতে কিন্তু ব্যর্থ। আর দীর্ঘ 6 মাস ধরে কিন্তু এলাকার মানুষ, বসিরহাটবাসী কিন্তু এই জলের সমস্যায় ভুগছে। প্রতিবার কিন্তু দরবার করছে কাউন্সিলর থেকে শুরু করে যে পৌরসভা প্রধান, সে প্রধানকে কিন্তু বারবার জানিয়েছে, রাস্তা অবরোধ করেছে টায়ার জ্বালিয়ে, তখন কিন্তু আশ্বাসই মিলেছে। এলাকায় পুলিশ মোতায়েন করেছে, পুলিশ দিয়ে সেই অবরোধ তুলেছে, এলাকার মানুষ কিন্তু প্রতিবার জানিয়েছে, কিন্তু তারপরে কিন্তু আশ্বাসই মিলিয়েছে। সেই আশ্বাসের পরে কিন্তু এখনো কিন্তু তার সমস্যার সমাধান হয়নি। এলাকার মানুষ আশ্বাস দেন, মিথ্যে কথা বলেন, তারপরেও আপনাদের বিবেক দংশন হয় না? অবরোধ হয়, মানুষ জল না পেয়ে, খাবার জল না পেয়ে অবরোধ করেন, আপনাদের কোনো জ্ঞানগম্যি হয় না? ভাইস চেয়ারম্যান কি বলছেন দেখুন, অবাক লাগে মাইরি। অলরেডি আমরা বিভিন্ন জায়গায় খুঁড়ে টেস্টিং করছি যে কোন জায়গাতে এই ঘটনা ঘটতে পারে। লিকেজ ধরার জন্য অলরেডি 4 দিন ধরে আমাদের ইঞ্জিনিয়াররা ঘুরে বেড়াচ্ছে। আশা করছি যত শীঘ্রই সম্ভব, কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ আমি আমার নিজের বাড়িতেও প্রবলেমে রয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যত শীঘ্রই সম্ভব মানুষের এই জলের কষ্ট থেকে কষ্টটা দূর করা যায়। এবার একটা বাঁশের সাঁকো দেখাবো, দেখুন বাঁশের সাঁকো, সেটাতেও অ্যালার্জি, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। মানুষ পারাপার করেন নদী হেঁটে, তারপরেও এইরকম অবস্থা। এটাও করতে পারে না প্রশাসন, স্থানীয় প্রশাসন এত গাফিলতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশাসনিক বৈঠকে গিয়ে কড়া বার্তা দেন, তারপরেও আপনাদের কোনো শিক্ষা হয় না। ওই যে বলে না অনেকে, কোন একটা বন্য প্রাণ আছে তার মতো চামড়া। কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কতদিন ধরে এই অবস্থা, কেন হচ্ছে না? একটা ব্রিজ তো ছেড়েই দিলাম, বাঁশের সাঁকো পর্যন্ত সারানো যাচ্ছে না। বাঁশের সাঁকোটা ভালো নয় একেবারে। দেখো, কয়েক বছর ধরে এই জরাজীর্ণ অবস্থা বাঁশের সাঁকো, যে কারণে বাধ্য হয়ে এলাকার মানুষজন হাঁটু জলের ওপর দিয়েই পারাপার করে। স্কুল কলেজের ছাত্রছাত্রী, মুমূর্ষ রোগী প্রত্যেককেই নিয়ে যেতে হয়। সোনামুখী ব্লকের পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের একদিকে যেমন রনপুর, অন্যদিকে রয়েছে তেলরুই গ্রাম, মাঝখান দিয়ে বয়ে গেছে এই বোদাই নদী। এই নদীর ওপরে জরাজীর্ণ বাঁশের সাঁকো রয়েছে। এই সাঁকো পেরিয়েই এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষজনকে স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েত, সেখানে আসতে হয়, বাচ্চাদের স্কুল কলেজে আসতে হয়। তবুও কিন্তু এলাকার মানুষ বারবার দাবি করছে যে এখানে একটি কংক্রিটের সেতু তৈরি করে দেওয়া হোক, কিন্তু তাও সেতু তৈরি করছে না। একেবারে এইটা নিয়ে কিন্তু শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতটা কাদের দেবব্রত?
একেবারে দেখো এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত এতদিন তৃণমূলের দখলে ছিল। বিগত যে লাস্ট পঞ্চায়েত নির্বাচন হয়েছে তাতে বিজেপির ক্ষমতায় আসে। স্থানীয় যে এলাকায় এই এলাকায় রয়েছে সোনামুখী বিধানসভা বিজেপি বিধায়কের বাড়ি, তার সত্ত্বেও কিন্তু এই ব্রিজ মেরামত হচ্ছে না। ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন আপনারা, 35টা আসনের স্বপ্ন দেখেন লোকসভা নির্বাচনে, আর আপনারা এখনো ক্ষমতায় না এসে পুকুর চুরি করছেন কোথাও কোথায়। পঞ্চায়েতে ক্ষমতায় এসে ওটা বাঁশের সাঁকো পর্যন্ত সারাতে পারছেন না। এ তো তৃণমূল আর বিজেপি একই হয়ে যাচ্ছে। দাদা কি বলছেন স্থানীয় মানুষ? দেখুন, অসুস্থ রোগী, ডেলিভারি পেশেন্ট, এদেরকে নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। এখন জল কম, বর্ষাকালে তো প্রচুর, এখানে পুরো বান হয়ে যায়, তখন একদম ঘর থেকে বেরোনো যায় না। স্কুল, প্রাইভেট, টিউশন সব বন্ধ থাকে বাচ্চাদের। কতদিন ধরে সমস্যা রয়েছে? এটা আমি তো আমার জন্মের আগে থেকে দেখছি। প্রশাসনকে জানিয়েছেন এ বিষয়ে? হ্যাঁ, জানিয়েছিলাম, আশ্বাস দিচ্ছে হবে, কখন হবে সে তো জানি না। 3 থেকে 4টি গ্রামের মানুষ ইসবপুর, মেদরা, অমিতপাড়া, তেলরুই, রনপুর 1, রনপুর 2, 2 নম্বর বুথের অধিকাংশই নদীর ওই পার থেকে যাতায়াত করে। তো তাদের সত্যিই যেতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। আমি স্থানীয় পঞ্চায়েতের কাছে অনুরোধ জানাবো এটা যেন দ্রুত বিডিওর সঙ্গে কোঅপারেশন করে ব্রিজটা দয়া করে ব্রিজে যেন হয়, সাধারণ মানুষের উপকার প্রচণ্ড হয়। বর্ষাকালে জল বাড়লে হাঁটু পর্যন্ত জল আর থাকে না, তখন গলা পর্যন্ত জলে পরিণত হয়। বাঁশের সাঁকো দিয়ে পেরোলেন না, এই নদী দিয়ে পেরোলেন কেন? গোটাই ভাঙা, বাচ্চা নিয়ে যাবো যে, আমার এমনিতে শরীর দুর্বল, গা মাথা ঘোড়ার বিয়ে রয়েছে, যদি বাই চান্স পড়ে গেল বাচ্চাটা নিয়ে। বাঁশের সাঁকোটা কি একদমই ভেঙে গেছে? হ্যাঁ, একবারই ভাঙা, ওটাই তো ভাঙা, ওই জন্যই তো টলবল করছে। পঞ্চায়েতের বক্তব্য শোনাবো। আমার না এই মুখস্থ হয়ে গেছে পঞ্চায়েত, তৃণমূল বা বিজেপি পঞ্চায়েত কি বলবে এটা মুখস্থ হয়ে গেছে। হয়তো বলবে যে এই তো কয়েকদিন আগে পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে, এই তো সবে পঞ্চায়েতের কাজ শুরু হয়েছে, এই তো করব, বা টাকা নেই। দেখুন কি বলছেন, মুখস্থ হয়ে গেছে, দেখুন কি বলছেন, মেলে কিনা। সত্যি মানুষের পারাবার করতে কষ্ট হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা একজন ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে তাকে আমরা অনুরোধ করি সরজমিনে যান, মেপে জুপে দেখুন যে কীরকম কি খরচ হবে। এটা একটা ধরো ইনফ্রাস্ট্রাকচার কাজ, তো যদি পঞ্চায়েত সমিতির ক্যাপাসিটির মধ্যে হয় তাহলে আমরা নেক্সট যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করবো সেখানে একটু ধরে ওটা করার চেষ্টা করব। আর যদি দেখি যে এটা একটু খরচাটা বেশি হবে তাহলে আমরা জেলা পরিষদের দৃষ্টিতে আনবো এবং যাতে দ্রুত কাজটি হয় আগামী বর্ষার আগে সেই ব্যাপারে সচেষ্ট হব।